আসসালামু আলাইকুম দর্শক, আজকে আবার একটি আড্ডায় চলে আসলাম। আজকে আমার আড্ডার সঙ্গী শাহজাহান সৌরভ, আমার বন্ধু, একজন সুপারস্টার ফিল্ম স্ক্রিপ্ট রাইটার বা চিত্রনাট্যকার। তার তার ঢাকা একটা সুপারহিট হয়েছে, পরাণ সুপারহিট হয়েছে। তার নবাব এলএলবি এসছে, এশা মার্ডার এসছে, সাপলুডু এসছে, এবং দুইটা সিনেমা সুপারহিট। তার মানে সুপারস্টার চিত্রনাট্যকার বলাই যেতে পারে। সৌরভ, কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ। ঈদে কি কি সিনেমা দেখলা? ঈদের সবগুলো দেখার খুব ইচ্ছা ছিল, আনফরচুনেটলি হয় নাই। আমি দেখলাম হচ্ছে উৎসব, তারপর তাণ্ডব, আর হচ্ছে এসামাটা। আচ্ছা, আমরা তিনটা সিনেমা নিয়েই কথা বলবো। তো প্রথমেই আমরা একটু তাণ্ডব নিয়ে আড্ডা দিতে চাই কিছুক্ষণ। তাণ্ডব কোথায় দেখলা? তাণ্ডব দুবার দেখা হয়েছে। প্রথমবার হচ্ছে স্টার সিনেপ্লেক্স বসুন্ধরা ব্রাঞ্চে, হ্যাঁ। দেন হচ্ছে আমাদের যেটা স্পেশাল স্ক্রিনিং ছিল আচ্ছা, সেখানে সেখানে তো সোনিতে দেখা গেল তোমার দেখা সাথে। গেল। আর একটা মজার বিষয় হচ্ছে গিয়ে তাণ্ডবে আমরা দুইজনই অভিনেতা। তাণ্ডবে যখন তোমার অন্তর্ভুক্তি হলো অ্যাজ এ অ্যাক্টর, অ্যাজ এন অ্যাক্টর, তো সেই অন্তর্ভুক্তির গল্পটা একটু শুনতে চাই। এটা টু বি ফ্র্যাঙ্ক, যেহেতু আমি রাইটার হিসেবে বেশি পরিচিত, আমি অভিনেতা হিসাবে কোনো ক্যারেক্টারের জন্য প্রথমেই কারো মাথায় আসি না। হ্যাঁ। তো একেবারে আগামীকাল শুটিং, আজ সন্ধ্যায় আমাকে রাফি নক করলো যে সৌরভ ভাই আছেন নাকি, কালকে কি অবস্থা, আমার একটা ছেলে আপনাকে ফোন করবে। ঠিক আছে রাফি ভাই, অসুবিধা নেই। তো তখন আমার আরেকটা মিটিং টিটিং ছিল, তো ফোন আসলো এবং আমি এটা ক্যান্সেল করে দিলাম। তো একেবারে শেষ মুহূর্তের অন্তর্ভুক্তি, এবং যেটা আমরা বুঝি সবাই যে হয়তো কেউ শেষ মোমেন্টে ক্যান্সেল করেছে, যে কারণে আমার ডাকতে আসছে, এবং এটাতে আমাদের কোনো আপত্তি নাই, মানে আমার পার্সোনালি। কারণ আমাকে অ্যাক্টর হিসেবে মানুষ ভাবেই না, সেটা 10 বছর তুমি জানতা, আমাদের জার্নিটা একসাথে। তো এইভাবে আসলে আমি অন্তর্ভুক্ত হলাম এবং খুব খুব এনজয় করে কাজ করেছি, নো ডাউট। তুমি তো আরো এনজয় করেছো, সাকিব ভাইয়ের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছো। রাইট, রাইট। আমরা এর মাঝখানে একটু, আমার বন্ধু যখন বললো যে সে অ্যাক্টর না, আমাদের অ্যাক্টিং এর জার্নিটা নিয়ে একটু কথা বলি। সে কিন্তু সলো হিরো করেছে। তার নায়িকা ছিল নওশিন। নওশিন ছিল, প্রভা ছিল, রুমানা ছিল। হ্যাঁ, এদের সঙ্গে সলো হিরো করা সে একজন অ্যাক্টর। তো তাকে আবার অ্যাক্টর না বলে কে? যাই হোক, একটা গোপন কথা আমাদের। গোপন কথাটা হচ্ছে এরকম, আমি একটু শেয়ার করেছিলাম কয়েকদিন আগে আমার একটা কন্টেন্টে। এক শ্রোতা বা একজন ভিউয়ার আমাকে কোশ্চেন করলো যে আমার মতো কালাপাড়ারে কি কইরা হিরো হিসেবে চিন্তা করে দীপঙ্কর দীপন। আজকে সামনে পেয়ে গেলাম বন্ধুকে, তখন তার সঙ্গে আলাপটা তুলি। আর একবার দীপনদার কিন্তু একবার ঢাকা টাকের সময় সাইদ বাবু, কল্যাণ করে আর আমাকে নিয়ে প্ল্যান করছিল, রাইট? তখন তুমি জিম করছো, বেশ মাসল গেইন করেছো, একটা দেখার মতো ফিগার ছিল। হ্যাঁ। তো যাই হোক, সেই দর্শকের উদ্দেশ্যে আজকের এই আলাপটা তুললাম, যে কথা সত্য ছিল। আচ্ছা, তাণ্ডব তোমার অন্তর্ভুক্তিটা শুনলাম, এবার অভিনয়ের অভিজ্ঞতাটা শুনতে চাই। তোমার যেদিন শুটিং ছিল সেদিন কি শাকিব খান তো অনসেট ছিল? না, শাকিব ভাই অনসেট ছিলেন না। আচ্ছা। আমার টোটাল প্রথমে আমাকে বলা হলো একদিন লাগবে। হ্যাঁ। তো একদিন যাওয়ার পর রাফি ভাই বললেন যে সৌরভ ভাই আরেকটা দিন লাগবে, এবং সেটা হচ্ছে জাস্ট রোজার ঈদের আগের দিন। হ্যাঁ। তখন ঠিক আছে, যেহেতু লাগবে, কিছু করার নাই। আমি আমার ফ্যামিলিকে বাড়ি পাঠিয়ে দিলাম, আমি একা থেকে গেলাম এবং 2 দিন শুট করে তারপর আমি বাড়ি গেলাম। ওটা কি রোজা ছিল? রোজার ঈদের। ও, রোজার ঈদের আগেই শুটিং হয়েছে তোমার? রোজার ঈদের জাস্ট ঈদের আগের দিন। আবার রোজার পরে হয়েছে? আমরা ওই আমাদের যে কন্ট্রোল, আমাকে বোধহয় মানে মানুষজন ওভাবে খেয়াল করবে না, যারা আমাকে খেয়াল করবে। তুমি যেভাবে এসে ইন্ট্রোডাকশন দিচ্ছিলা সেতু ভাইকে, না মানে যারা আমাকে চেনে তারা খেয়াল করবে। তো আমি ফুরুত করে আসছি, ফুরুত করে চলে গেছি। বাট অনেকগুলো সিন ওই একটা রুমে, আমাদের কন্ট্রোল রুম যেটা ছিল, সেখানে আমাদের দিনব্যাপী শুট হয়েছে। তারপর হচ্ছে আবার ওই যে স্বরাষ্ট্রমন্ত্রীর রুমে রোজি আপা, লাবলু ভাই, পরে সুমন ভাই, আনোয়ার ভাই, সেতু ভাই, আমি, জয়াপাও ছিলেন। হ্যাঁ, জয়াপার সঙ্গে একটা সিনে আমরা স্ক্রিন শেয়ার করেছি। ওটা ছিল আমাদের দ্বিতীয় দিন। তবে একটা মজার কথা বলি, এখন তো সিনেমা রিলিজ হয়ে গেছে, সবাই দেখেছে। মিখাইল আর স্বাধীন নিয়ে একটা টুইচ আছে। তো এই টুইচ বলি আর টুইস্ট বলি, এটা যেদিন আমরা শুট করছি, এবং আমি তো এসে বলছিলাম, তথ্যটা দিলাম যে ওরা আরো অন্যান্য প্ল্যান করেছে, এরকম আছে, এটা ছিল একটা ডাইভার্সন। তো শুটের আগে রাফি ভাই আমাদের সবাইকে বসিয়েছে, জয়া আপা, লাবলু ভাই, সবাই সহ।
যে এখন যে সিনটা করব সেটাতে একটা জিনিস রিভিল হবে, সিনেমার মূল পার্টটা, সেটা কিন্তু কোনোভাবেই আপনাদের মধ্যে ডিসক্লোজ করা যাবে না, আর বাইরে বলা যাবে না। বাইরে বলা যাবে না। খুব থমথমে রাফি ভাই খুব সিরিয়াস ভাবে ওকে তো করলাম। তারপর থেকে সেটা বুকের ভেতর নিয়ে বসে আছি যে বলবো কবে, এখন তো বলাই যায়। স্বাধীনে যে মিখাইল, হ্যাঁ এই কথা যে এখন বলা যাবে, এখন বলা যাবে না। এতদিন যে একটা কথা পেটের মধ্যে আটকে রাখলা, পেটের মধ্যে কথা আটকে রাখার কষ্টটা কেমন? এই কষ্টের চেয়ে বেশি কষ্ট কি জানো, যখন তাণ্ডব লোকজন দেখছে, দেখে ওয়াও এত টুইস্ট, এই মিখাইল হচ্ছে স্বাধীন সেজে আসছিল, তো এটা যারা আমরা অভিনয় করেছি তারা তো জানি, তো তখন খারাপ লাগে আর এই সিনেমাটা না করলে তো এই টুইস্টের মজা নিতে পারতাম। সিনেমায় অভিনয়ে পরে সিনেমার রিপারকেশন কিরকম পাইলা, দর্শক কিভাবে তোমাকে গ্রিট করলো বা অভিনন্দন জানাইলো? হ্যাঁ, এটা একটা মজার বিষয় ছিল। যেমন আচ্ছা, আমি এটা পোস্টও দিয়েছিলাম একদম যেদিন রিলিজ হয়েছে সেদিন। আমাদের একটু লম্বা গল্প, হয়তো 1 মিনিট সময় নেব। আমাদের একটা ছোটখাটো রিসোর্ট আছে, সেই রিসোর্টে দুটো ছেলে একসময় কাজ করতো, এবং এর মধ্যে একটা ছেলে একেবারে গোবেচেরা বোকা যাই বলি না কেন, ভীষণ ভীষণ রকম। তো সে দেখলো তাণ্ডব ফার্স্ট ডে ফার্স্ট শো, সেটা দেখলো হচ্ছে যাদবপুরে, সে থাকে হচ্ছে শ্রীপুরে। দেখে তার মনে হলো যা গল্প তো শেষ হয়নি, কে তাকে বোঝালো যে এটার সেকেন্ড পার্ট আছে এবং এটা অন্য হলে দেখাচ্ছে। বেচারা সে হচ্ছে আবার গাজীপুর থেকে শ্রীপুরে আসলো, শ্রীপুরে এসে সে দেখলো তাকে বলা হলো, সে গিয়ে জিজ্ঞেস করলো টিকিট কাউন্টারে যে এখানে কি 2 পার্টি আছে। টিকিট কাউন্টার থেকে বললো হ্যাঁ পুরাটাই আছে, কেউ কিন্তু ভুল বলে নাই। তো সে ভাবলো এখানে সেকেন্ড পার্টও আছে, আবার দেখলো। আবার দেখার পরে তাকে আরেকজন বললো যে না এখানে না মাওনায় আছে। সে লাস্টের শোটা ধরতে মাওনা গেল এবং সে ফার্স্ট হাফে কিছু অংশ মিস করেছে এবং ফার্স্ট হাফ তার দেখা, সে সেকেন্ড হাফের জন্য পুরোটা আবার টিকিট কাটলো এবং সেকেন্ড হাফে গিয়ে ঢুকলো, দেখলো না বিষয় একই। পরে তার মাথায় বুদ্ধি আসছে, আরে আমাদের ভাইয়াকে দেখছি সিনেমায়, ভাইয়াকে গিয়ে জিজ্ঞেস করি ব্যাপারটা কি। মোটামুটি একটা শো তো দেখবেই, আর আরো 2টো শোর টিকিট জলাঞ্জলি দেওয়ার পর তার মাথা খুলছে যে ভাইয়াকে জিজ্ঞেস করা যায়। হ্যাঁ, এরপর এছাড়া আমার শ্বশুরবাড়ির দিককার লোকজন, ওনারা, আমি কাউকেই বলিনি ওভাবে যে আমি তাণ্ডবে অভিনয় করেছি, ওরা তো তাণ্ডব দেখতে গিয়ে অবাক, এবং সবার সাথে সেটা আরে সৌরভ ভাই আছেন, এবং সবাই হল থেকে ছবি তুলে আমাকে পাঠাচ্ছে, এবং সেটা খুব মজার বিষয় ছিল ডেফিনেটলি। তোমার অ্যাক্টিং আমি এনজয় করছি, আমার কাছে খুব ভালো লাগছে। একেবারে একজন সিআইডি অফিসার বলে না, এরকমই কিছু একটা, বা প্রশাসন সোয়াট টিমের এরকম কোনো অফিসার, মানে ট্যাকটিক্যাল টিম, টেকনিক্যাল টিম, আমরা টেকনিক্যাল পার্টটা ওখান থেকে ইয়ে করছি, মনিটর করছি। একজন সেরকম একজন অফিসারের মতোই লাগছে। তোমার অ্যাপিয়ারেন্সও এনজয়েবল ছিল, ভালো লাগছে। তবে তোমার নাচটা আমার খুব স্মরণীয় হয়ে থাকবে। নাচ চাকরি হওয়ার পরে সাকিব ভাইয়ের সাথে যে নাচটা, এই নাচের একটা ছোট্ট গল্প আছে। আচ্ছা, আমরা অনেক সময় অনেক দৃশ্য করি, কিন্তু এডিটিং এ গিয়ে কিছু দৃশ্য ফেলে দিতে হয় সিনেমার টান উত্তেজনাটা রাখার জন্য। একদম। তো ওইখানে আমি একটা ডায়লগ দিছিলাম অন সেটে, যে ডায়লগটা যদি থাকতো তাহলে এই ডায়লগটা ভাইরাল হয়ে যেত। আচ্ছা, এবং ডায়লগটা দিয়ে আমি বলছিলাম যে এই ডায়লগটা ভাইরাল হবে। ডিরেক্টর কেন ডায়লগটা রাখলো না আমি জানি না, ডায়লগটা আমি আজকে দর্শকদের সঙ্গে শেয়ার করি। সাকিব ভাই যখন আমাকে নিয়ে নাচা স্টার্ট করছিল, তখন আমি কিন্তু লুঙ্গিটা খুলে শক্ত করে লুঙ্গিটা আবার পরছি, খারাপ আগে লুঙ্গিটা দিয়ে লই, নাচতে গেছি লুঙ্গি খুলে ফেলেছে। তো এটা ছিল অন সেটে আমি দিছি ডায়লগটা, তো এটা এডিট করে ফেলে দেওয়া হয়েছে, হয়তো বেশি কমিটি হয়ে যাবে ওইটা, যার কারণে ওটা ফেলে দেওয়া হয়েছে। তো ওইটা রাখলে বোধহয় আরেকটু ভালো হতো আমার জন্য, ডায়লগটা খুব ভাইরাল হয়ে যায়। ডায়লগটা মজা ছিল। এবার আমি তোমার কাছে যে কোশ্চেনটা করতে চাই, হচ্ছে যে অ্যাজ এ অডিয়েন্স তাণ্ডব তোমার কাছে সিনেমাটা কেমন লেগেছে? একদম মাস এন্টারটেনমেন্ট মুভি নিঃসন্দেহে। সাকিব ভাইয়ের অ্যাপিয়ারেন্স, জয়া আপার অন্তর্ভুক্তি এই সিনেমায়, সাবিলা, এবং মানে আগাগোড়া তোমার সিনেমার কোনো ছন্দপতন হয়নি। এটা কারণটা কি জানো? মানে তুমি হয়তো জানোই, যেটা আমার কাছে মনে হয়েছে যে আমাদের অনেক সিনেমায় এই জায়গায় খুব দুর্বলতা থাকে যে ছোট একটা ক্যারেক্টার, এক সিনের ক্যারেক্টার নন অ্যাক্টর নিয়ে নেয়।
নন অ্যাক্টর নিয়ে যে আমি একটা পুরো সিনেমাতে একটা মেসেজ ক্যারি করে বা একটা গল্প ক্যারি করে, ওইখানে যখন নন অ্যাক্টর চলে আসে তখনই না ছন্দটা পতন ঘটে। তাণ্ডবের সবচেয়ে প্লাস পয়েন্ট হচ্ছে এখানে সবাই অ্যাক্টর, ওইখানে তাণ্ডবের মধ্যে সবচেয়ে দুর্বল অ্যাক্টর আমি, আর যারা আছে সবাই আমার চেয়ে ভালো অ্যাক্টর। তো এইটা আমার কাছে দারুণ লাগছে ব্যাপারটা। এবং মাস এন্টারটেনমেন্ট, এবং এই মুহূর্তে মাস এন্টারটেনমেন্ট সবচেয়ে সবচেয়ে বেশি জরুরি আমাদের সিনেমার জন্য। রাঘি ভাই এটা খুব ভালো বুঝছে। সো এই জায়গা থেকে মানে 10 on 10 তাণ্ডব। তোমাকে যদি বলি তাণ্ডবের কোন জিনিসটা দুর্বলতা তাণ্ডব সিনেমার, কারণ তাণ্ডব সিনেমা দর্শকের মাঝে একটা মিশ্র প্রতিক্রিয়া তৈরি করেছে। কিছু দর্শকের কাছে এটা ভালো লাগেনি, তারা অন ক্যামেরায় বা বলেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের ভালো লাগা মন্দ লাগা তারা শেয়ার করেছে। তো কিছু মানুষ তো আছেই যাদের কাছে এটা ভালো লাগে না, সেটা সংখ্যা হয়তো অনেক কম। তো যদি তোমাকে জিজ্ঞেস করা হয় যে কোন জায়গাটায় আর একটু ওয়ার্ক করলে মানুষ এই কমপ্লেন্টটাও দেওয়ার সুযোগ পাইতো না, এই বিষয়টা হিসেবে তুমি কোন পয়েন্টটা, কোন দুইটা বা তিনটা পয়েন্ট বলবা? এক নম্বর পয়েন্ট হয়েছে তাণ্ডব ওভারঅল সিনেমা ম্যাক্সিমাম লোকের কাছে টু গুড। তাণ্ডব থেকে কি আমি একটা ডায়লগ নিয়ে বেরোতে পারছি যেটা আমি পরে ক্যারি করবো? মুরব্বি মুরব্বি, এটা তাণ্ডবের ডায়লগ না, এটা উৎসবে হচ্ছিল, এটা হিসেবে হচ্ছিল, এটা ওই ডায়লগটা মৌলিক না, মৌলিক না। আমার কাছে এটা পার্সোনালি স্ক্রিপ্ট রাইটার হিসেবে তাণ্ডব থেকে আমি কোনো ডায়লগ নিয়ে বেরোতে পারিনি। যেমন হচ্ছে যে কথার কথা নিশু ভাই যে ডায়লগটা দিছে যে মিখাইল জায়গায় জায়গায় ছ্যাদা করে দিমু, ঘুমাইতে পারবি না। জায়গায় জায়গায় ছ্যাদা করার সাথে ঘুমের কি সম্পর্ক আমি বুঝি নাই, মানে ডায়লগটা জমে নাই আমার কাছে। আমি একজন স্ক্রিপ্ট রাইটার হিসেবে বলছি। না এইটা এই ডায়লগটা শোনার পরে আমার ওই সালমান খানের ওই ডায়লগের কথা মনে পড়ছে। একদম তাই। ইতনে ছেদ করুঙ্গা, ইতনে কাহা সে কাহা সে সাস কাহা সে, কিন্তু ওইটার না মিনিংটা আছে যে এত গর্ত করব কোত্থেকে শ্বাস নিই বা কোত্থেকে বায়ু ত্যাগ করবা, কনফিউজ হয়ে যাবা। কিন্তু এইখানে এই ছেদা বা গর্তের সাথে ঘুমানোর সম্পর্কটা রিলেট হয় নাই। মানে ডায়লগটা খুবই দুর্বল লাগছে আমার কাছে একজন স্ক্রিপ্ট রাইটার হিসেবে। সো আমার কাছে ডায়লগ পার্টটা আসলে দুর্বল লাগছে। মানে তাণ্ডবের ডায়লগ পার্টে আরেকটু কাজ করা যাইতো, অনেক কাজ করা যাইতো। কারণ এই যে নিশো ভাইয়ের যে ক্যারেক্টারটা, সুরঙ্গ মাসুদ কিংবা স্বাধীন বা মিখাইলের ক্যারেক্টারটা, এরা এত উপরে কেজিএফ এর ডায়লগ মানুষ বলে বেড়ায়। কারণ একটা ক্যারেক্টার যখন একটা ইমেজ হয়ে দাঁড়ায় তখন আমাদের গল্প মনে থাকে না, সিন মনে থাকে না, লাইট মনে থাকে না, ডায়লগ মনে থাকে। আমরা কিন্তু একটা যে কোনো সিনেমা দেখে অ্যাক্টিং মনে করার চেষ্টা করতে পারি না। আমরা টেকনিক্যালরা হয়তো কিছু কিছু পারি, দর্শক পারে না। দর্শকের মগজে গাঁথে ডায়লগ সোফার অনেক দিন আমি বাংলা সিনেমা ভালো ডায়লগ পাচ্ছি না, অনেক দিন। তারপর তাণ্ডব, এটা হয়তো আমি যেহেতু অ্যাক্টিং করেছি জানি গল্পটা, সেই কারণে হয়তো আমি এটা আমার বলা ঠিক হবে না যে তাণ্ডব যখন এই পেজ থেকে শুরু করেছে, একদম শুরু থেকেই ওরা টেলিভিশনে ঢুকে গেল, তখন কিন্তু শিল্পের গতিটা ধরো 60, যদি শেষটা হতো 120 তাহলে আরো কম্প্যাক্ট হতো, আরো জমতো। বাট তাণ্ডব 60 থেকে মাঝে মাঝে 40 তেও নামছে, 40 নামছে এবং শেষ নামুক, অসুবিধা নাই। আমি চাই যেটা শুরু করবে 60-তে সেটা শেষ করবে 120-তে, যেটা শুরু করবে 60-তে সে যদি 90-তে গিয়েও করে আমি সন্তুষ্ট হব না, কারণ আমার অগ্রগতি হচ্ছে 30। সো ওই পেজটা, ওভারঅল পেজটা, এই জায়গায় আমার কাছে কিছুটা খামতি মনে হয়েছে। এই দুটো পয়েন্ট তোমার কাছে মনে হয়েছে? এই দুইটা আমার কাছে আরেকটা জায়গায় মনে হয়েছে, যদিও এইখানে ওই জায়গায় ওই বিষয়টার সুযোগ অতটা নাই। যেমন ধরো তুফানে দুষ্টু কুকিল গানটা, বা আরেকটা গান ছিল তুফানে ইয়ের সঙ্গে লাগে উড়াধরা, এই দুইটা গান দর্শককে যেভাবে হলের দিকে ধাবিত করছে, বা ধরো বরবাদে চাঁদ মামা গানটা, বা আরো কিছু গান যেভাবে দর্শককে হলে ধাবিত করছে, বা ধরো ইয়েতে হাওয়াতে সাদা কালা গানটা যেভাবে দর্শককে ধাবিত করছে, আমার মনে হয় লিচু বাগানে গানটা অনেকের কাছে অ্যাপ্রিসিয়েটেবল হয়েছে, দর্শক গ্রহণ করছে, কিন্তু দর্শককে ওইভাবে হলের দিকে টানতে পারে না, একদমই না, একদম সত্যি। তো গানের জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে আর একটা স্ট্রং গান থাকলে, আমি মনে করি যে একটা সিনেমা হিট হওয়ার পিছনে গান 50% ওয়ার্ক করে নিঃসন্দেহে। এবং অনেক সময় এমনও হয় যে গান হিট হইলে সিনেমা এমনিতেই হিট হয়ে যায়, সাজান সিনেমা একদম তাই।
বা তোমার পরাণ সিনেমার গানগুলা কত সুন্দর, বা তোমার আরেকটা ঢাকা টাকের গানগুলা। হাওয়ার গানই তো, এই সাদা সাদা কালা কালা গান দিয়ে মানুষকে টেনে নিতে হলে। ঢাকা টাকের ওই যে চুপচাপ। আর টিকাটুলি টিকাটুলি এক একটা গানই দর্শককে কিভাবে হলে নিয়ে আসছে। হলে টানে নিয়ে আসে, এটা কিন্তু মানতে হবে। নিঃসন্দেহে। তবে তাণ্ডবের গল্পটা এরকম ছিল যে গানের ওই প্লেসমেন্টের জায়গা ছিল না, হ্যাঁ হ্যাঁ তাই না? একদম একদম। কারণ এইখানে এটা একটা রাফির একটা, আমার মনে হয় যে একটা দুর্বল জায়গা ছিল, ও বসানোর জায়গা নেই এখানে, এটা কিছু করার নেই। আর কিছু করার নাই আসলে, এই কিছু গল্প করার নেই। সব গল্প তো এক ফরম্যাটের এক না, ফরম্যাটের না, এই গল্পটাই এরকম যে এখানে লিচু বাগানে না দিলেও কিছু যায় আসতো কিছু না। আর যায় আসতো না। গল্পটা গল্পটা মনে হয়েছে যে লিচু এত বাগানের strong। গানটাও দরকার ছিল না, হ্যাঁ, গল্পটা ইটসেলফ এত স্ট্রং, মানে গানের প্রয়োজনই করে না। প্রয়োজন ছিল না। তো এইটাই আর কি, এটা গান থাকলে আরো জমে যেত। তবে আমি একটা কথা সবসময় বলি যে রাফি ভাইয়ের কিন্তু গান চুজ করার ক্ষমতাটা খুব ভালো, খুব ভালো, গানটা খুব ভালো, হ্যাঁ। এবং তার সব সিনেমাতে তার প্রত্যেকটা সিনেমার গান খুবই সুন্দর, খুবই সুন্দর সুন্দর গান থাকে। বিশেষ করে পুরামন 2 এর গানগুলা তো পুরামনকে একটা আলাদা পাইলে। আলাদা একদম একদম একদম। আমরা নিজেরাও গানের সময় শুটিং কি করব, গান গান বাজায় আমরা সেটার মধ্যে নাচানাচি করছি। হ্যাঁ, পরাণে তো তুমিও অভিনয় হ্যাঁ। করছো। পরাণে যখন গানটা হচ্ছে চলনীলায় হইলো, তখন একদিন রাফি ভাই আমাকে মোবাইলে শোনাইছে, আর আমরা মোবাইলে না, সরি, গাড়িতে যেতে যেতে গাড়িতে প্লে করছে। বোধহয় ওই দিন আমরা 4 বার না 5 বারই শুনছি, ব্যাক টু ব্যাক, ব্যাক টু ব্যাক। কোনো জাজমেন্টাল জায়গা থেকে না, ভাল লাগতো ভাল শুনতে। লাগে, হ্যাঁ, টোনটা ভাল লাগে।